ভাগাভাগি করে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। শুরুতে গোল করেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মরক্কানদের। ভিনিসিয়াসের গোলে মান বাঁচল সেলেসাওরার। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সই আজ। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশা ট্রাম্পের। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি দাবি তেহরানের। চুক্তির অংশ নয় ইসরায়েল। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে গাজায় সামরিক ঘাঁটি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য, দখলদারদের হামলায় উপত্যকায় নিহত ৩, লেবাননে ৫। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলা। সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি পুতিনের। বেশ কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি। এবং পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে ৪ শীর্ষ নেতা সহ ২১ সন্ত্রাসী নিহত। ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য দাবি, বিপুল অস্ত্র উদ্ধার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলো ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুরুতে পিছিয়ে গেলেও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে সেলেসাওরা। এরপর কিছু সুযোগ তৈরি করলেও লিড নিতে পারেনি কোনো দলই। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্টে বিস্তারিত। ৬৭ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক ইতালিয়ান কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির। নিজের প্রথম ম্যাচেই একাদশ নির্বাচনে দিলেন চমক। মাথেউস কুনিয়ার জায়গায় আক্রমণ ভাগে ইগর থিয়াগো, রাইট ব্যাকে রজার ইবানেজ। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। প্রথম ৭ মিনিট বলের দখল নিজেদের কাছে রাখে অ্যাটলাস লায়ন্স। পোস্টে ২টো শট নিলেও কোনো মতে তা রুখে দেয় ব্রাজিল। ১৪ মিনিটে গোলের সহজ সুযোগ হারান ব্রাজিলের ইগর থিয়াগো। ভিনির পাসে মাথা ছোঁয়ালেই লিড নিতে পারত ব্রাজিল। সেলেসাওরা না পারলেও সুযোগ কাজে লাগিয়েছে মরক্কো। ২১ মিনিটে ব্রাহিম দিয়াজের থ্রু পাস থেকে চিপ করে গোল করেন মরক্কান ফরওয়ার্ড ইসমাইল সাইবারি। ২৭ মিনিটে আরও একটা সুযোগ পায় মরক্কো। এবার বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। গোল হজম করে অগোছালো খেলা ব্রাজিলের ত্রাতা হয়ে আসেন ভিনি জুনিয়র। ৩২ মিনিটে বাঁ প্রান্ত থেকে মরক্কোর বক্সে ঢুকে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ হলেও দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল ম্যারমেরে। বল পজিশনে এগিয়ে ছিল ব্রাজিল। মরক্কো চেষ্টা করে গেছে রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাকে যেতে। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে পারত ব্রাজিল। ম্যাচের ৬৭ মিনিটে সুযোগ আসে রফিনিয়ার, কিন্তু বলে পা ছোঁয়াতে পারেননি এই উইঙ্গার। ৭৮ মিনিটে আবারও আক্রমণে ব্রাজিল। এবার লেফট উইং থেকে বল পান রফিনিয়া, কিন্তু এবারও ইয়াসিন বুনোকে পরাস্ত করতে ব্যর্থ বার্সা ফুটবলার। ম্যাচের একেবারে শেষ দিকে এসে একটা গোলের সুযোগ এসেছিল মরক্কোর সামনে। সেটা রুখে দিয়ে দলকে অঘটনের হাত থেকে বাঁচান অ্যালিসন বেকার। ১-১ সমতায় শেষ হয় ব্রাজিল মরক্কো হাই ভোল্টেজ ম্যাচ। দু দলের সামনেই সুযোগ ছিল জয় তুলে নেয়ার, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা ১-১ সমতায় শেষ হওয়ায় হয়তো আক্ষেপ থাকবে না কোনো দলেরই। কার্লো অ্যাঞ্চেলোত্তির অধীনে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে, আর এই ম্যাচটাই ছিল গ্রুপের সবথেকে কঠিন ম্যাচ। সেখান থেকে ১ পয়েন্ট আদায় করে নিয়ে ব্রাজিলের জন্য নকআউটের পথটা অনেকটাই সহজ হয়ে গেল। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। শেষ মুহূর্তের গোলে নিজেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্টের দেখা পেল কাতার। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এশিয়ার দলটা। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর যোগ করার সময়ে গোল করে কাতারকে ড্র এনে দেন ওয়ালেম খাউখি। সুইসদের হয়ে ম্যাচের বাকি গোলটা করেন ব্রেল অ্যাম্বলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লশওয়াল মামুনের রিপোর্ট। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় থেকে মাত্র ২ মিনিট দূরে ছিল সুইজারল্যান্ড। তবে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় তাদের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। ফেভারিট তকমা নিয়ে মাঠে নামা সুইসরা শেষ পর্যন্ত আর জয় নিয়ে ফিরতে পারেনি। ১-০ গোলে পিছিয়ে থাকা কাতারকে দারুণ এক অ্যাক্রোব্যাটিক গোলে শেষ মুহূর্তে ম্যাচে ফেরান ওয়ালেম খাউখি। ২০২২ বিশ্বকাপে কোনো ম্যাচ না জেতা স্বাগতিক কাতার ২০২৬-এ এসেই তুলে নেয় নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ইউরোপের পাওয়ার হাউস সুইজারল্যান্ডের। বল দখল থেকে আক্রমণ, সব জায়গায় প্রতিপক্ষকে এক প্রকার কোণঠাসা করে রাখে সুইসরা। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে মোট ৪টি অন টার্গেট শট রাখে সুইজারল্যান্ড। তবে রুবেন ভার্গাস, ব্রেল অ্যাম্বুলোদের সব আক্রমণ এক হাতেই রুখে দেন কাতারি গোলরক্ষক আবু নাডা।
গোল পেতে সুইজারল্যান্ডের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 17 মিনিট পর্যন্ত। দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক আবু নাডাই পেনাল্টি উপহার দেন প্রতিপক্ষকে। সেখান থেকে গোল করে লিড এনে দেন ব্রেল এম্বোলো। প্রথমার্ধের যোগ করার সময়ে স্কোর লাইন হতে পারত 2-0, তবে গোল লাইন ক্লিয়ার করে সেই দফায় দ্য মেরুনদের রক্ষা করেন আল ওই। প্রথমার্ধে আর জালের দেখা পায়নি সুইসরা। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপের এই দলটি। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখে সুইজারল্যান্ড, তবে কিছুতেই কাতারের রক্ষণ ভাঙতে পারেনি গ্র্যান্ড জাকারা। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া কাতার খেলে অল আউট ফুটবল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সুইসের ডিফেন্স ফাঁকি দিয়ে হোমাম এলেমিনের ক্রস, সেখান থেকে দুর্দান্ত এক গোল করে কাতারকে ঐতিহাসিক ড্র এনে দেয় বোয়ালেন খাউখি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আজ সই হবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান তিনি। তবে রোববার কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে ইসরায়েলের চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দেশ দুটির মধ্যে একটি চুক্তি রোববার সই হওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ট্রাম্প বলেন পরিস্থিতি শান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং তা নিষ্ক্রিয় করে ধ্বংস করবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন চুক্তি সইয়ের সম্ভাবনা খুব বেশি হলেও তা রোববারই হবে এমন নিশ্চয়তা নেই। জানান আগামী 2-1 দিনের মধ্যে জেনেভা বা অন্য কোথাও সফরের পরিকল্পনা নেই তাদের। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। ইসরায়েল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক প্রক্রিয়ার অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে টেলিফোনে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতানিয়াহু, কারণ আলোচনার চূড়ান্ত চুক্তিতে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা আরোপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের দাবি যুদ্ধ শেষ হওয়ার আগেই ইরান অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা পেয়ে যাবে, কিন্তু পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর প্রতিশ্রুতি নিশ্চিত হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন একটি চুক্তির পথে অগ্রসর হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি বাড়ানো ও সংঘাত কমানোর লক্ষ্যে আলোচনায় অগ্রগতি হলেও বড় ধরনের জটিলতা এখনও রয়ে গেছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন। বিশ্লেষকদের মতে এই চুক্তি সহজ হবে না, বরং সামনে আরও কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে পড়তে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি অন্তর্বর্তী চুক্তিকে ঘিরে নতুন করে কূটনৈতিক আশাবাদ তৈরি হলেও এখনও পূর্ণাঙ্গ শান্তি চুক্তির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। দুই পক্ষই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং ধাপে ধাপে সংঘাত কমানোর কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভিন্ন ব্যাখ্যা এই আলোচনাকে জটিল করে তুলছে। সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। যুক্তরাষ্ট্র চায় ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার চেষ্টা পুরোপুরি বন্ধ করুক, একই সঙ্গে তারা কঠোর যাচাই ব্যবস্থার অধীনে আসুক। তবে কর্মসূচি কতটা বন্ধ হবে আর কতটা বেসামরিক থাকবে এই সীমারেখা নিয়ে বিরোধ রয়েই গেছে। তদারকি ও যাচাই ব্যবস্থার কার্যকারিতা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে ইরানের হিমায়িত সম্পদ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তেহরান বড় অঙ্কের সম্পদ মুক্ত করার দাবি তুলছে, যা রাজনৈতিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকে। কারণ হিসেবে অতীতে ইরানকে অর্থ ছাড় দেয়া নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনার বিষয়টি সামনে এসেছে, যে কারণে এখন কোনো ধরনের ছাড় দেয়া হলে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক ও চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাব নিয়েও রয়েছে উত্তেজনা। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হয়। পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার বিষয়টিও আলোচনায় থাকলেও এর বাস্তব প্রয়োগ নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে।
এমন পরিস্থিতিতে চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে চুক্তির প্রতিটি ধাপেই রয়েছে আস্থা যাচাই, পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত জটিলতার প্রশ্ন। এ কারণে সম্ভাব্য এই সমঝোতা যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে সেটি সবচেয়ে কঠিন ও সংবেদনশীল ধাপ হতে পারে বলে মনে করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ইসরায়েলে যৌথ হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময়সূচি ঘোষণা করেছে ইরান। আগামী ৯ জুলাই পবিত্র শহর মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালাম রহমতুল্লাহ এর মাজারে তাকে দাফন করা হবে। এর আগে কয়েকদিন ব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে দেশটি। কোটি মানুষের অংশগ্রহণে প্রিয় নেতার বিদায়ের আয়োজনকে ইরানের ইতিহাসে একটি যুগের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে জুলাইয়ে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আগামী 4 জুলাই রাজধানী তেহরানে তার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর কয়েকদিন ব্যাপী রাষ্ট্রীয় শোক পালন শেষে 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এ উপলক্ষে দেশ জুড়ে ধর্মীয় সমাবেশ, শোক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি হাতে নিয়েছে ইরান। খামেনির দাফনের জন্য বেছে নেওয়া হয়েছে মাশহাদকে, যা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এখানেই অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজার, যা শিয়া মুসলিমদের কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ তীর্থস্থানগুলোর একটি। প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসলিম এই মাজার জিয়ারত করেন। ফলে এই মাজারেই খামেনির কবর শুধু দাফনস্থল নয়, বরং তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন বলে জানায় ইরান কর্তৃপক্ষ। 1989 সাল থেকে তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রনীতি, নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তাই তার মৃত্যু শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হিসেবেই দেখা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হলেও লেবাননে থামেনি ইসরায়েলের বর্বরতা। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর 7 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। জবাবে সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক যান ও একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছালেও লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে বিমান, ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালায় নেতানিয়াহু বাহিনী। নাবাতিহে, টায়ার, মারজাইউন, সায়দা ও বিনতে জবেইলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে বাড়িঘর ও সরকারি স্থাপনা। একই সঙ্গে 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। জবাবে সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক যান ও একটি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের দাবি গত এক সপ্তাহে তারা হিজবুল্লাহর 7 যোদ্ধাকে হত্যা করেছে এবং একদিনে সংগঠনটির 70টির বেশি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলমান সংঘাতের মধ্যেই আগামী 22 জুন ওয়াশিংটনে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্তবর্তী একটি পাইলট জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের ভেতরে ইসরায়েলের বাফার জোন তৈরি করার মূল উদ্দেশ্য শুধু হিজবুল্লাহকে প্রতিহত করা নয়, অঞ্চলটির গ্যাসের মজুত দখলে নেয়া। প্রতিবেদনে বিশ্লেষকরা জানান, লেবাননের উপকূলে সেনা উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত করে বৈরুতের তেল ও গ্যাসের মজুত নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা উপত্যকার কাছে এবার সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যম ইসরায়েল হায়মের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করা হবে এই ঘাঁটি। এদিকে গাজার বুরেইজ শরণার্থী শিবির ও খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় একজন পরিচ্ছন্নতা কর্মী সহ 3 জন নিহত হয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরে এক প্রতিবন্ধী যুবককে গুলি করেছে দখলদাররা।
দিন গড়াচ্ছে যেন নরকে পরিণত হচ্ছে গাজা। স্থানীয় সময় শনিবার বুরেইস শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, দায়িত্ব পালনের সময়ই হামলার শিকার হন তিনি। একই হামলায় আহত হন আরও কয়েকজন। পাশাপাশি গাজা সিটির তুফা এলাকায় পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। খান ইউনিসেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে পশ্চিম তীরের বেথলেহেম ও হেব্রন এলাকায় টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড দিয়ে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় এক প্রতিবন্ধী ফিলিস্তিনি যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলা, সম্পদ ধ্বংস এবং কৃষি জমিতে আগুন দেওয়ার ঘটনাও বাড়ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর 70 জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান ক্রিশ্চিয়ান সন্ডার্স বলেন, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং মাঠ পর্যায়ে নিরাপত্তা মূল্যায়নের অংশ। তবে সংস্থাটির দাবি, ইসরায়েলের পক্ষ থেকে কর্মীদের বিরুদ্ধে আনা হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এখনও তাদের কাছে পৌঁছায়নি। গাজার সীমান্ত ঘেঁষে নতুন একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের রেইম সামরিক ঘাঁটির কাছে এই স্থাপনাটি আন্তর্জাতিক সংস্থা ও কর্মীদের জন্য একটি সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে এবং কিরিয়াত গাত থেকে সরিয়ে আনা একটি বহুজাতিক সদর দফতরের বিকল্প হিসেবে কাজ করবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সুইজারল্যান্ডে জনসংখ্যা 1 কোটিতে সীমিত রাখার প্রস্তাব নিয়ে গণভোট আজ। রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। কর্মী সংকট সহ ইউ এর সঙ্গে সম্পর্কের অবনতি হবে মত একাংশের। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলাকে সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের খার্কিভ ও দোনেস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী। এদিকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার দক্ষিণাঞ্চলের ত্রাসনোদার অঞ্চলের টেমরিউক জেলায় একটি সি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন জানায়, ড্রোনের ধ্বংসাবশেষ থেকে জ্বালানি তেলে আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের দাবি, টার্মিনালের একাধিক স্টোরেজ ট্যাঙ্ক ও লোডিং স্ট্যান্ডে সফল আঘাত করতে সক্ষম হয়েছে তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। সাফ জানিয়েছেন, এ ধরনের হামলা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে না। আরও অভিযোগ করেন, ইউক্রেনের বাহিনী যুদ্ধ জিততে মরিয়া হয়ে বেসামরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমাদের বাহিনী এখনো কৌশলগত সুবিধা ধরে রেখেছে। তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং কোনো গোলাবর্ষণ বা ড্রোন হামলায় এই পরিস্থিতি বদলাতে পারবে না। শত্রুপক্ষ এই অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ হয়ে এখন প্রকাশ্য সন্ত্রাসী কৌশলের আশ্রয় নিচ্ছে। তারা বেসামরিক স্থাপনা, অবকাঠামো, এমনকি যাত্রী পরিবস্তু বানাচ্ছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পাশাপাশি গত এক সপ্তাহে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় একাধিক উচ্চ নির্ভুল হামলার কথাও জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন, ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রই আগামী 15 জুন একটি আন্তঃসরকারি সম্মেলনে ইউক্রেন ও মলদোভার সঙ্গে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এতে আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সুশাসন ও ইউরোপীয় মূল্যবোধের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যা সদস্যপদ অর্জনের ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ইউরোপের জন্য শক্তিশালী অগ্রগতি বলে অভিহিত করেছেন। বলেন, ইউক্রেন শুধু নিজের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তা ও ঐক্যের জন্য লড়াই করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়ারিস্তানে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আইএসপিআর জানিয়েছে, 3 দিনে মিরান শাহ এলাকায় 21 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 4 জন ছিল শীর্ষস্থানীয় কমান্ডার। চলমান গোয়েন্দা ভিত্তিক অভিযানে এখন পর্যন্ত মোট 48 জন জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেছে সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, নিহত জঙ্গিরা ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য ছিল। সেনাবাহিনীর দাবি, নিহতরা একাধিক হামলা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ডে জড়িত ছিল। আইএসপিআর আরও জানায়, এর আগের অভিযানে একই
এলাকায় আরও 27 জন সন্ত্রাসী নিহত হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস দমনে আজমি ইস্তেকাম নীতির আওতায় এই অভিযান অব্যাহত থাকবে। আসামে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, এতে প্রাণ গেছে 5 সদস্যের। স্থানীয় সময় শনিবার রাজ্যটির জোরহাটে অবস্থিত বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। বিধ্বস্তের কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইজারল্যান্ডের নাগরিকরা। প্রস্তাব অনুযায়ী 2050 সালের মধ্যে দেশের জনসংখ্যা 1 কোটি অতিক্রম করতে পারবে না। আর এই প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এক পক্ষ বলছে এতে আবাসন ও জনসেবার চাপ কমবে, অন্য পক্ষের আশঙ্কা এতে কর্মী সংকট বাড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক। অভিবাসন সুইজারল্যান্ডের জন্য আশীর্বাদ নাকি বাড়তি চাপ, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার ভোট নিচ্ছে দেশটি। জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইজারল্যান্ডের নাগরিকরা। প্রস্তাব অনুযায়ী 2050 সালের মধ্যে দেশের জনসংখ্যা 1 কোটি অতিক্রম করতে পারবে না। আর জনসংখ্যা 95 লাখ ছাড়ালেই সরকারকে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে হবে। ডানপন্থী সুইচ পিপলস পার্টির দাবি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও পরিবেশের উপর বাড়তি চাপ তৈরি করছে। 2002 সালে সুইজারল্যান্ডের জনসংখ্যা ছিল 73 লাখ, বর্তমানে তা বেড়ে 91 লাখে পৌঁছেছে। এর মধ্যে 27% অভিবাসী। প্রস্তাবের সমর্থকদের অভিযোগ, অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে ট্রেনে ভিড়, বাড়ি ভাড়া বৃদ্ধি, স্কুল ও সামাজিক সেবার উপর চাপ বেড়েছে। তাদের ভাষায়, অভিবাসন নিয়ন্ত্রণ না করলে সুইজারল্যান্ডের স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হবে। তবে ব্যবসায়ী সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং অধিকাংশ রাজনৈতিক দল এই উদ্যোগের বিরোধিতা করছে। তাদের মতে প্রস্তাবটি বাস্তবসম্মত নয় এবং এতে হোটেল, হাসপাতাল ও বৃদ্ধ সেবা খাতে তীব্র কর্মী সংকট দেখা দিতে পারে, কারণ এসব খাতে বিদেশি কর্মীর উপর ব্যাপক নির্ভরতা রয়েছে। সুইজারল্যান্ডের হোটেল কর্মীদের প্রায় অর্ধেকই অভিবাসী। জনসংখ্যা 1 কোটিতে পৌঁছলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ড থেকে অবাধ চলাচল সংক্রান্ত কিছু চুক্তি বাতিল করতে হতে পারে। বিরোধীদের যুক্তি, দেশটির প্রায় 20% মানুষের বয়স 65 বছরের বেশি। ফলে ভবিষ্যতে অর্থনীতি সচল রাখা এবং বয়স্ক জনগোষ্ঠীর চাহিদা পূরণে আরও তরুণ কর্মী প্রয়োজন হবে, যা অভিবাসন ছাড়া পূর্ণ করা কঠিন হবে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের প্রকল্প ঘিরে 13 দিন ধরে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পরিবেশগত শর্ত মেনেই চলছে কাজ, দাবি সরকারের। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জন এফ কেনেডি সেন্টারের থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। আদালতের নির্দেশের পর স্থানীয় সময় শনিবার রাতভর কাজ করে ভবনের সামনের সাইনেজ থেকে নামটি অপসারণ করেন কর্মীরা। প্রায় আধা ঘন্টার মধ্যে অপসারণ কার্যক্রম শেষ হয়। এর আগে গেল 29 মে এক ফেডারেল আদালতে রায় বলেন, সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মরণে প্রতিষ্ঠিত এই সাংস্কৃতিক কেন্দ্রের নাম পরিবর্তনের ক্ষমতা শুধু কংগ্রেসের রয়েছে। সেই রায়ের ভিত্তিতে বিচারক ক্রিস্টোফার কুপার ভবন, ওয়েবসাইট ও অন্যান্য উপকরণ থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ দেন। পরে ট্রাম্প প্রশাসন স্থগিতাদেশ চাইলেও তা নাকচ করে দেয় ফেডারেল আদালত। নানা আয়োজনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ঐতিহ্যবাহী ট্রুপিং দ্য কালার কুচওয়াজ ও বাকিংহাম প্যালেসের আকাশে যুদ্ধ বিমানের প্রদর্শনী দেখতে লন্ডনের রাস্তায় ভিড় করেন হাজারো মানুষ। জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানে অংশ নেন রাজা তৃতীয় চার্লস ছাড়াও অংশ নেন রানী ক্যামিলা, প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন ও তার সন্তানরা।
ঘোড়ায় চড়ে কুচকাওয়াজে অংশ নেন প্রিন্স উইলিয়ামও। অনুষ্ঠান শেষে রাজ পরিবারের সদস্যরা বাকিংহাম প্যালেসের বারান্দায় এসে জনতাকে শুভেচ্ছা জানান। রয়্যাল এয়ারফোর্সের তথ্য অনুযায়ী 3টি চিনুক হেলিকপ্টারের নেতৃত্বে মোট 31টি উড়োজাহাজ ফ্লাই পাস্টে অংশ নেয়। দেখছেন আন্তর্জাতিক সময়। বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া। জলাভূমি ধ্বংস করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রকল্প ঘিরে শনিবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেন হাজার মানুষ। এদিন নির্মাণস্থলের চারপাশে থাকা কাঁটাতারের বেড়া ভেঙে ফেলেন তারা। ঘটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও ঘটনা। অংশগ্রহণকারীদের অভিযোগ, উন্নয়নের নামে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে প্রকল্পটি আইনি ও পরিবেশগত শর্ত মেনেই এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি দেশটির প্রধানমন্ত্রীর। ফ্লামিঙ্গো এক অনন্য সৌন্দর্যমণ্ডিত পাখি। গোলাপি আভাযুক্ত পালক, লম্বা সরু পা আর বাঁকানো ঠোঁটের কারণে এটিকে অন্য সব পাখি থেকে আলাদা করেছে। আলবেনিয়ার এই পাখির শেষ আশ্রয়স্থলও হারিয়ে যেতে বসেছে। দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত ভিওসানার্তা সংরক্ষিত এলাকায় বিচরণ করে হাজার হাজার ফ্লামিঙ্গো পাখি। ফ্লামিঙ্গোর পাশাপাশি দক্ষিণ আলবেনিয়ার এই জলাভূমি সিল এবং সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও আবাসস্থল হিসেবেও পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই এলাকায় রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স প্রায় $160 কোটি এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যা বাস্তবায়িত হলে ফ্লামিঙ্গো পাখির গুরুত্বপূর্ণ আবাসস্থল হারিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির একটি পরিবেশ সংরক্ষণ সংস্থা। এতে দেশটির বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। প্রকল্পটি নির্মাণের প্রতিবাদে টানা 13 দিন ধরে আলবেনিয়ায় বিক্ষোভ করছেন হাজারো মানুষ। রাজধানী তিরানা থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতেও চলছে প্রতিবাদ কর্মসূচি। স্থানীয় সময় শনিবার বিক্ষোভকারীরা নির্মাণস্থলের চারপাশে থাকা ধাতব ও কাঁটাতারের বেড়া ভেঙে ফেলেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের মতে এটি কেবল একটি রিসোর্ট বিরোধী আন্দোলন নয়, বরং সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, বিদেশি বিনিয়োগকারীদের প্রভাব এবং পরিবেশ সুরক্ষার প্রশ্নে জনগণের অসন্তোষের বহিঃপ্রকাশ। অন্যের সম্পত্তি এভাবে ভোগ করা এতটা সহজ নয়। দেশে যা ঘটছে তা এক ধরনের উন্মাদনা। আমরা চেয়েছিলাম বিনিয়োগকারীরা স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করুক, কিন্তু তারা তা করেনি। তারা মনে করছে মানুষের সম্পদ এভাবে দখল করে নিলেও কোনো প্রতিরোধের মুখে পড়তে হবে না। আজ আমরা সবাই এখানে উপস্থিত, তবে শুধু রিসোর্ট প্রকল্প নির্মাণের প্রতিবাদে নয়। গত 3 দশক ধরে এদেশে অনেক কিছুই ঠিকভাবে চলছে না, অনেক সমস্যায় জমে গেছে। তবে পরিবেশগত প্রভাব নিয়ে টানা বিক্ষোভ ও সমালোচনা সত্ত্বেও জ্যারেড কুশনার সংশ্লিষ্ট বিলাসবহুল রিসোর্ট প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসছে না আলবেনিয়া সরকার। উল্টো প্রকল্পটি আইনি ও পরিবেশগত সব শর্ত মেনেই এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। এই বিনিয়োগ আলবেনিয়ার পর্যটন খাত ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। গত কয়েকদিন ধরে বেলফাস্টে চলা সহিংসতার প্রতিবাদে শনিবার শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ জড়ো হয়ে বর্ণবাদ বিরোধী সমাবেশে অংশ নেন। অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এক সুদানি নাগরিকের বিরুদ্ধে ছুরিকাঘাতের ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ আনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মুখোশধারী কয়েকটি দল বিভিন্ন এলাকায় বাড়িঘর ও গাড়িতে আগুন দেয় এবং জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা চালায়। সাম্প্রতিক অস্থিরতাকে বর্ণবাদী সন্ত্রাস হিসাবে আখ্যা দিয়েছে ব্রিটিশ সরকার। ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলায় আন্তর্জাতিক অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়ার প্রধান গেরেরো ফ্লোরেস নিহত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনীর অভিযান ভেনেজুয়েলার সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে।
পরে বিষয়টি নিশ্চিত করে কারাকাস। ফ্লোরেস দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার অন্যতম ভয়ঙ্কর অপরাধী চক্রটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। মার্কিন পররাষ্ট্র দফতর জানায় সংগঠনটি মূলত কারাগার ভিত্তিক গ্যাং হিসেবে শুরু হলেও পরে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও চিলি সহ একাধিক দেশে বিস্তার লাভ করে। অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় কুজি সৈকতে হাঙ্গরের হামলায় এক নারী সাঁতারু গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে সিডনির কুজি বিচে সাঁতার কাটার সময় ৩৫ বছর বয়সী এক নারীকে একটি বড় হাঙ্গর কামড়ে দেয়। তীর থেকে প্রায় ৩০ মিটার দূরে এই হামলার পরপরই জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সৈকত জুড়ে জারি করা হয় হাঙ্গর সতর্কতা। স্থানীয় কর্তৃপক্ষ সৈকতটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর আগে মাত্র এক সপ্তাহ আগেই পশ্চিম অস্ট্রেলিয়া উপকূলে মাছ ধরার সময় হাঙ্গরের হামলায় এক ব্যক্তি নিহত হন। এছাড়া গত মাসেও আলাদা ঘটনায় দুটি হাঙ্গরের হামলায় আরও দুজনের মৃত্যু হয়, জানিয়ে দেশটিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ভয়াবহভাবে বাড়ছে ইবোলার সংক্রমণ। নতুন করে দেশটিতে আরও ২১ জন আক্রান্ত হয়েছে। ৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানায় বুন্ডি বুগিও স্ট্রেইনের এই প্রাদুর্ভাব দেশটির পূর্বাঞ্চলের ইতুরি, নর্থ কিভু ও সাউথ কিভু প্রদেশের ২৯টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ইবোলার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১০ জনে। মারা গেছেন ১৪৯ জন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন চিকিৎসা কেন্দ্রের সীমিত সক্ষমতা, সংক্রমণ প্রতিরোধ সামগ্রীর ঘাটতি, দুর্বল নজরদারি ব্যবস্থা এবং প্রায় অর্থ সংকট পরিস্থিতি মোকাবেলাকে কঠিন করে তুলেছে। গেল মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই সংক্রমণ ১৯৭৬ সালে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর দেশটির ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। প্রাণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত প্রমোদ তরীর এক মার্কিন যাত্রীকে উদ্ধারে $৯ কোটি ব্যয় করেছে মার্কিন প্রশাসন। তাকে সরিয়ে নিতে ভাড়া করা হয় আরেকটি বেসরকারি প্রমোদ তরী। এত টাকা খরচ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তহবিলের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ২ জন কর্মকর্তা জানান, ওই মার্কিন নাগরিক একজন নারী। তিনি গত এপ্রিলে ডাচ মালিকানাধীন এমভি হুন্ডিয়াস নামের একটি প্রমোদ তরীতে ছিলেন। এতে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন তাকে আক্রান্ত প্রমোদ তরী থেকে নামিয়ে প্রথমে উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে নেওয়া হয়। এরপর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপ হয়ে যুক্তরাজ্য শাসিত দুর্গম পিটকিয়ার্ন দ্বীপে পৌঁছান তিনি। এ সংক্রান্ত মার্কিন সরকারের একটি অভ্যন্তরীণ নথি ও বার্তা সংস্থা এপির হাতে এসেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ওমান উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনায় তোপের মুখে পড়েছে বিজেপি সরকার। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার দায় ইরানের ওপর চাপিয়েছেন। তবে তার এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এদিকে গত ২ দিনে দ্বিতীয়বারের মতো মার্কিন কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ওমান উপকূলে ৪ দিনের মধ্যে ৩ ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলার ঘটনায় দিল্লি ওয়াশিংটন বন্ধুত্বের দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যে একটি জাহাজে হামলায় ৩ ভারতীয় নাবিক নিহতের জেরে উত্তেজনা পৌঁছে গেছে চরম পর্যায়ে। গত ২ দিনেরও কম সময়ের ব্যবধানে ২ বার ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করা হয়েছে। ৩ নাবিক নিহতের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তি ভারতীয়দের হত্যা করার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ নীরব রয়েছেন। আসন্ন G7 শীর্ষ সম্মেলনে মোদী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি সই করবেন, কিন্তু নিহত নাগরিকদের জন্য তার কিছু বলার থাকবে না উল্লেখ করে মোদীকে আপোষকামী প্রধানমন্ত্রী বলে আখ্যা দেন রাহুল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় জাহাজে হামলার জন্য সরাসরি ইরানকে অভিযুক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। ভারতে নিযুক্ত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এক সপ্তাহে 3টি ভারতীয় জাহাজে মার্কিন হামলার ঘটনা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতেই ট্রাম্প এই মিথ্যার আশ্রয় নিয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মূলধারা রাজনীতি ও ব্যবসা বাণিজ্যে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দাবি করেন, এবারের বাজেট বৈষম্যহীন ও সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, সংকটকালেও দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসীরা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন রাশেদ আল মাহমুদ। সবাই এই আস্থা পায়। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে তিনি বলেন, মূলধারায় রাজনীতি, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে দেশের জন্য আরও বড় অবদান রাখার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এবারের বাজেট বৈষম্যহীন ও সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। কাজী এম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকির হোসেন, জাহিদ খান, মিয়া মজনু, নয়ন বাঙালি ও তুহিন সহ প্রবাসী বাংলাদেশি আরও নেতারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতি চালু হওয়ার পর ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এই আইনের ফলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের শনাক্ত, আটক ও প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ হবে। অনেকেই অবৈধ পথে ইউরোপে আসার ঝুঁকি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। অবশেষে কার্যকর হলো ইউরোপীয় ইউনিয়নের মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট। অনিয়মিত অভিবাসন ঠেকাতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত এই নীতির আওতায় ইউরোপের বাইরে থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের বাধ্যতামূলক নিবন্ধন, পরিচয় যাচাই ও নিরাপত্তা স্ক্যানিং করা হবে। আরও কঠোর করা হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়াও। ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পৌঁছানোর প্রধান প্রবেশপথ ইতালি। দেশটি এতদিন মানবিক কারণে বহু অভিবাসীকে আশ্রয় দিলেও নতুন নীতির পর সেই সুযোগ সীমিত হবার শঙ্কা দেখা দিয়েছে। লিবর্নোর মেয়র লুকা সালবেত্তি বলেন, সমুদ্রপথে আসা অনেককেই তারা আশ্রয় দিয়েছেন, তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। অভিবাসন প্রত্যাশীদের জন্য লিবর্নো সবসময় উন্মুক্ত ছিল। আমরা বহু মানুষকে আশ্রয় দিয়েছি, কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ সীমিত হয়ে আসতে পারে। ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশে এখন আরো বেশি ঝুঁকিপূর্ণ। বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। স্পেশাল কেস ছাড়া আর বাকি সবাইকে ডাইরেক্ট তার টেরিটোরিয়াল কান্ট্রি, মানে তার নিজ কান্ট্রিতে পাঠিয়ে দিবে। আপনারা যখনই আসবেন, আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন, যাতে বাইপথে আর আসা না লাগে। আপনারা কেউ অবৈধভাবে আসবেন না, সেটা ভূমধ্যসাগর হোক, সেটা বাইপথে হোক। ইউরোপীয় ইউনিয়নের নীতিতে বলা হয়েছে, কোনো সদস্য রাষ্ট্রের বহিষ্কারের সিদ্ধান্ত অন্য দেশগুলো মানবে। পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে তৃতীয় দেশে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালের 12 জুন পর্যন্ত শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন 3,899 বাংলাদেশি। নতুন আইনে মেলোনি সরকার কড়াকড়ি আরোপ করছে এবং অবৈধভাবে যারাই আসবে তাদেরকে গ্রেপ্তার অথবা স্বদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির লিবর্নের ভূমধ্যসাগরের তীর থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পপকর্ন থেকে আইসক্রিম সবকিছুই তৈরি করছে রোবট। চীনের চাংচুন আন্তর্জাতিক উদ্ভাবনীতে দেখা মিলেছে এমন অদ্ভুত সব প্রযুক্তির প্রদর্শনী। বিশেষজ্ঞরা এই প্রদর্শনীকে ভবিষ্যতের এক ঝলক বলে উল্লেখ করেছেন।
একদিকে পপকর্ন বানাচ্ছে রোবট, অন্যদিকে আইসক্রিম তৈরি করছে স্মার্ট মেশিন, আর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে চালকবিহীন ভেন্ডিং গাড়ি। চীনের চাংচুং আন্তর্জাতিক উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনীতে দেখা মিলেছে এমন অদ্ভুত সব প্রযুক্তি, যা দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। এখানে নেই কোনো বিক্রেতা, নেই লাইনে দাঁড়ানোর ঝামেলা, শুধু টাচ স্ক্রিনে নির্দেশনা দিলেই শুরু হয় কাজ। কিছুক্ষণের মধ্যেই মেশিন নিজেই তৈরি করে দিচ্ছে গরম গরম পপকর্ন কিংবা আইসক্রিম, আর এই পুরো প্রক্রিয়াটাই চলছে মানুষের সরাসরি অংশগ্রহণ ছাড়াই। প্রদর্শনীতে থাকা চালকবিহীন ভেন্ডিং গাড়িটিও নজর কেড়েছে সবার। চলন্ত এই ছোট্ট দোকান থেকে ক্রেতারা নিজেরাই পছন্দের খাবার ও পানীয় কিনছেন। প্রযুক্তির এমন ব্যবহার দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতাকেই বদলে দিতে পারে বলে মনে করছেন ক্রেতারা। এরই মধ্যেই যার প্রভাব খুচরা বিক্রয় খাতে বড় পরিবর্তন এনেছে, যার এক ঝলক দেখা গেল এই প্রযুক্তি প্রদর্শনীতে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আশ্রয়হীন কুকুরছানা দত্তক নিলেই মিলছে $50 সহায়তা। যুক্তরাষ্ট্রের কানকাস সিটিতে এমন উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রাণী কল্যাণ সংস্থা কেসি পেট প্রজেক্ট। ফুটবল উৎসবের ভিড়কে কাজে লাগিয়ে প্রাণীদের জন্য খোঁজা হচ্ছে নতুন পরিবার। আয়োজকদের আশা, বিশ্বকাপ চলাকালে প্রায় 400 কুকুর দত্তক নেওয়া হবে। বিশ্বকাপ মানেই ফুটবলের উত্তেজনা আর উৎসবের আমেজ। তবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির ফ্যান ফেস্টে সেই আনন্দের সঙ্গে যোগ হয়েছে ভিন্ন এক উদ্যোগ। দর্শকদের ভিড়কে কাজে লাগিয়েছে প্রাণী কল্যাণ সংস্থা কেসি পেট প্রজেক্ট। ফুটবল উন্মাদনার পাশাপাশি চলছে আশ্রয়হীন কুকুর দত্তক দেওয়ার কর্মসূচি। লক্ষ্য একটাই, বিশ্বকাপ চলাকালে শত শত কুকুরের জন্য পরিবার খুঁজে দেওয়া। শুক্রবার যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচের আগে ফ্যান ফেস্টে নেওয়া হয় 4টি কুকুরছানাকে। তাদের নাম বেবি কেকস, পিনাট, মিসপ্রিন্ট ও বুগাবো। মাত্র 7.5 সপ্তাহ বয়সী এই কুকুরছানাগুলো দর্শকদের নজর কাড়ে। শিশু থেকে বড় সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তারা। এখন পর্যন্ত মনে হচ্ছে এই ফ্যান ফেস্টের অন্যতম জনপ্রিয় আকর্ষণ আমাদের কুকুরছানারা। আমরা কুকুরছানা এনেছি, আর টুর্নামেন্ট জুড়ে আশ্রয় কেন্দ্রের আরো অনেক কুকুর এখানে আনার পরিকল্পনাও আছে। দর্শনার্থীরা যখন এসে তাদের আদর করছে, ভালোবাসা দিচ্ছে, সেটা দেখতে আমাদের খুবই ভালো লাগছে। জন্মের মাত্র 2 দিন পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল কুকুরছানাগুলো। পরে কেসি পেট প্রজেক্ট তাদের লালন পালন করে। বর্তমানে নতুন পরিবারের অপেক্ষায় আছে ছানাগুলো। আয়োজকদের আশা, বিশ্বকাপ চলাকালে প্রায় 400 কুকুর দত্তক নেওয়া হবে। প্রতিটি কুকুর দত্তক নিলে $50 করে সহায়তা দিচ্ছে একটি পোষা প্রাণীর খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এতে আরো বেশি মানুষ দত্তক নিতে উৎসাহিত হবেন বলে মনে করছেন তারা। ওদের দেখে ঘরে নিয়ে যেতে ইচ্ছে না করে উপায় নেই, ওরা সত্যিই ভীষণ মিষ্টি। বিশ্বকাপের সবচেয়ে পোষা প্রাণী বান্ধব ফ্যান ফেস্ট গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু দিনে দর্শকরা তাদের পোষা কুকুর নিয়ে খেলা দেখতে পারবেন। ফুটবল উৎসবের সঙ্গে তাই যোগ হয়েছে প্রাণীদের জন্য ভালোবাসার বার্তাও। ঈশিতা আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের মহাযজ্ঞকে সুচারুভাবে সম্পন্ন করতে পুরো পৃথিবী থেকে 65,000 ভলেন্টিয়ার এসেছেন যুক্তরাষ্ট্রে। মাঠ এবং মাঠের বাইরে খেলা দেখতে আসা সমর্থকদের সাহায্য করাই প্রধান কাজ এইসব ভলেন্টিয়ারদের, যার মাঝে রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশিও, যারা ফিফার হয়ে দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্টেডিয়াম এলাকায়। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে গর্বিত এরকম 3 জন বাংলাদেশি ভলেন্টিয়ারের সঙ্গে কথা বলেছেন সময় সংবাদের প্রতিবেদক হাসানুজ্জামান সাকি। ফুটবলে নিউ জার্সি এলাকায় প্রথম ম্যাচ। স্টেডিয়াম ঘিরে সাজ রব, উৎসবের আমেজে এখন রয়েছে নিউ জার্সি এলাকা। আমরা কথা বলবো এখন এই পুরো আয়োজন। বিশ্বকাপে অনেক ভলেন্টিয়ার আছেন, সেখানে বেশ কিছু বাংলাদেশি ভলেন্টিয়ার রয়েছে। আমি এখন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনার নাম এবং পরিচয় দিয়ে কেমন লাগছে এই ভলেন্টারি করতে, এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে এত বড় একটা ইভেন্টে। থ্যাংক ইউ সময় টিভিকে আমাদেরকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা খুবই আনন্দিত এখানে কাজ করতে পেরে। আমরা সবাই ভলান্টিয়ার, ফিফার সৌজন্যে আমরা কাজ করছি এখানে, আমাদের সৌজন্যে বাংলাদেশিদেরকে রিপ্রেজেন্ট করছি। আমরা খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড, বিকজ আমরা এখন যে এরিনায় আছি এটা হচ্ছে গিয়ে টেনিস স্পোর্ট, এখানকার US ওপেন হয় এবং এটা একটা বিগ ইভেন্ট প্লেস, লাইক মোর দ্যান 5,000 পিপল গ্যাদারিং। আমরা একজন নারী বাংলাদেশি ভলান্টিয়ারও পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলবো এখন। Hello, Assalamu alaikum. I'm Naam Mariam and I'm really excited to be here and volunteering at the Fan Festival.
Queens, one of the biggest fan festival at Queens HQ, and I'm really happy. আমাদের কিন্তু এখানকার যে বিশ্বকাপের যে ক্যামেরা পার্সন তিনি কিন্তু আমাদেরকে কভার করছেন। এখন আমরা একজনের সঙ্গে কথা বলবো, তিনি এই নিউ ইয়র্ক এবং নিউ জার্সি এলাকার অত্যন্ত সুপরিচিত সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ইব্রাহিম চৌধুরী খোকন। একটু বলবেন কেমন লাগছে আপনার এই আয়োজনে? প্রায় 11 লক্ষ স্বেচ্ছাসেবী এই মহাযজ্ঞের সাথে কাজ করতেছে, তার মধ্যে থেকে মাত্র কয়েক হাজার 65,000 এবং এই নিউ ইয়র্ক নিউ জার্সিতে মাত্র 6,500 লোক কানাডা সহ এর মধ্যে এদের যুক্ত হওয়া এটা অনেক উল্লেখযোগ্য ঘটনা। উই আর প্রাউড অফ দেম। হার এবং জিত এটি হচ্ছে খেলা, এটি হচ্ছে সৌন্দর্য, এটি হচ্ছে শান্তি। খেলা শান্তির বার্তা বয়ে নিয়ে আসুক বিশ্বজুড়ে, এই প্রত্যাশায় হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। শুরুতে গোল করেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মরক্কানদের। ভিনিসিয়াসের গোলে মান বাঁচালো সেলেসাওরা। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সই হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশা ট্রাম্পের। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি দাবি তেহরানের। চুক্তির অংশ নয় ইসরায়েল। এবং ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে গাজায় সামরিক ঘাঁটি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য, দখলদারদের হামলায় উপত্যকায় নিহত 3, লেবাননে 5। এই ছিল আন্তর্জাতিক সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।